ঢাকায় যে আমাদের সমস্যাগুলো হচ্ছে, ইউএস কনসুলেট ইন ঢাকা আমাদের যে প্রসেসিংয়ের যে সমস্যা হচ্ছে, আপনারা হয়তো ইমিগ্রেশন ওয়ার্ল্ডে কাজ করেন, আপনাদের কাছে অনেক কিছু অ্যাডভান্স তথ্য পেয়ে থাকি আমরা তো, এবং অনেকগুলো কেস বিলম্বিতও আছে। বাংলাদেশে যখন হরতাল, অবরোধ, জনজীবন বিষণ্ণ হয়ে যায়, তখন কোনো কোনো সময় সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে ইউএস কনসুলেট ঢাকার কার্যক্রম বন্ধ রাখে। সেটা একটা বিলম্বের কারণ হতে পারে। ইউএস কনসুলেট ঢাকা কি পরিমাণ ইন্টারভিউ নিতে পারবে সেটার উপর ডিপেন্ড করে কেসগুলো রিলিজ করা হয় ঢাকাতে। সভ্যতার যুগের সাথে সাথে আইনের পরিবর্তন হয়, সংশোধিত আইন অনুসারে সংশোধিত ডকুমেন্টও আপনাকে নিতে হবে। দ্যাটস ওয়ান অ্যানাদার রিজন ফর ব্যাকলগ এন্ড ডিলে। ঢাকায় যে আমাদের সমস্যাগুলো হচ্ছে, ইউএস কনসুলেট ইন ঢাকা আমাদের যে প্রসেসিংয়ের যে সমস্যা হচ্ছে, আপনারা হয়তো ইমিগ্রেশন ওয়ার্ল্ডে কাজ করেন, আপনাদের কাছে অনেক কিছু অ্যাডভান্স তথ্য পেয়ে থাকি আমরা তো, এবং অনেকগুলো কেস বিলম্বিতও আছে। তো এইগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আপনি মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন আশা করি আমরা? থ্যাংক ইউ রমান ভাই অ্যাগেন। সো ইউএস কনসুলেট ঢাকাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার যখন কেসসমূহ, ইমিগ্রেশন কেসসমূহ ডকুমেন্টারি কোয়ালিফাইড করে এখানে ওয়েট করে ঢাকা থেকে সোয়াব পাওয়ার জন্য, অর্থাৎ ইউএস কনসুলেট ঢাকা কি পরিমাণ ইন্টারভিউ নিতে পারবে সেটার উপর ডিপেন্ড করে কেসগুলো রিলিজ করা হয় ঢাকাতে। সো দ্যার ইজ এ হিউজ ব্যাকলগ বিকজ তাদের জনবল কম, মামলার সংখ্যা বেশি। ইজ ওয়ান অফ দি ব্যাকলগ। সেকেন্ড ব্যাকলগ হচ্ছে দেশের কান্ট্রি কন্ডিশন। বাংলাদেশে যখন হরতাল, অবরোধ, জনজীবন বিষণ্ণ হয়ে যায়, তখন কোনো কোনো সময় সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে ইউএস কনসুলেট ঢাকার কার্যক্রম বন্ধ রাখে। সেটা একটা বিলম্বের কারণ হতে পারে। এটা নাম্বার টু। নাম্বার থ্রি, সবচেয়ে বেশি বিলম্ব সেটা হলো, যেমন ধরুন একজন ইন্টারভিউতে গেছেন ফাইভ ফ্যামিলি মেম্বার নিয়ে, আউট অফ ফাইভ ফ্যামিলি মেম্বার দেখা গেল একজনের একটা ডকুমেন্টের কমতি আছে, আরেকজনের ডকুমেন্টের ভুল আছে, অথবা সমস্ত ডকুমেন্ট কোয়ালিফাইড করার মতো, ভিসা দেওয়ার মতো অবস্থা নাই, অথবা ফার্দার ইনকোয়ারির প্রয়োজন, এডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের প্রয়োজন। এই কারণে হাফ অফ দি কেস বিলম্বিত হচ্ছে। তো এই হলো তিনটে সমস্যার কথা আমি বললাম, যে কারণে জটলা পেকে আছে, অনেক কেস আটকে আছে এবং বিলম্বিত হচ্ছে। এটার সমাধান হচ্ছে আমরা যখন প্রসেসিং শুরু করি, DS-260 কনসুলেট প্রসেসিং শুরু করি, সেক্ষেত্রে কতগুলো সিভিল ডকুমেন্ট জমা দিতে হয়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট জমা দিতে হয়, DS-260 আপলোড করতে হয়। এই কাজগুলো যদি পুঙ্খানুপুঙ্খরূপে না করা হয় এবং এখানে যদি ভুল থাকে, কিছু কিছু ভুলের কারণে হয়তো ন্যাশনাল ভিসা সেন্টার সেটা ডিটেক্ট করতে পারে না এই ভুল সমূহ, ইউএস কনসুলেট ঢাকা পোর্ট অফ এন্ট্রি যেটাকে বলা হয়, এরা কিন্তু ভেরি কেয়ারফুলি আবার দেখে। সেটা দেখে তারা যদি দেখে যে এখানে ভুল আছে বা এখানে তথ্যগত সামঞ্জস্য নাই, যেমন I-130 ফাইল করার সময় যে তথ্য দেওয়া হয়েছিল, পরবর্তী কনসুলেট প্রসেসিং এ, ভিসা প্রসেসিং এ সেই তথ্যের সাথে সাংঘর্ষিক তথ্য আছে, অথবা বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছিল সেটা বর্তমান পর্যায়ে এখন আর গ্রহণীয় নয়। যেমন 2010 সালের আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের বার্থ সার্টিফিকেট কোনো 17 ডিজিট নাম্বার ছিল না, ইলেকট্রনিক পদ্ধতি ছিল না, বর্তমান করে আপডেট করা হয়েছে। সুতরাং এখন ইন্টারভিউ দেওয়ার সময় ফর এক্সাম্পল সেটা আপডেটেড বার্থ সার্টিফিকেট নিতে হবে। যেমন ধরুন যারা হিন্দু ফ্যামিলি, তাদের 2010 সালের আগে কোনো ম্যারেজ সার্টিফিকেট ছিল না, সো হিন্দু বিবাহ আইনের সংশোধন এবং ম্যারেজ রেজিস্ট্রেশন প্রসেস আপডেট করা হয়েছে 2010 সালে। বর্তমানে যারা যাবেন তাদের ওই এক্সকিউজ নাই, তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেটা যদি না যায়, সে যদি মনে করে যে আমার বড় ভাই এসেছিল, আমার সাসারা এসেছিল, তাদের এগুলো লাগে না, আমার লাগবে কেন, দ্যাটস নট দ্য রাইট আনসার। একসময় বার্থ সার্টিফিকেট ছিল না, শুধুমাত্র এফিডেভিট দিয়ে আসা যাইত, পরবর্তীতে বার্থ সার্টিফিকেট, বর্তমানে বার্থ সার্টিফিকেট অলসো ডিজিটালাইজড। তো সমাজ সভ্যতার যুগের সাথে সাথে আইনের পরিবর্তন হয়, সংশোধিত আইন অনুসারে সংশোধিত ডকুমেন্টও আপনাকে নিতে হবে। দ্যাটস ওয়ান অ্যানাদার রিজন ফর ব্যাকলগ এন্ড ডিলে। ধন্যবাদ। আমাদের মজুমদার সাহেব, মজুমদার অ্যাটর্নি, আর আমাদের মোহাম্মদ মজুমদার, যিনি একজন দক্ষ এই ইমিগ্রেশনের বিষয়ে এত সুন্দর করে উনি বর্ণনা দিলেন, জটিলতাগুলো যে উনি তুলে ধরলেন, কি কারণে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে বা বিলম্বিত হচ্ছে। উনি কিছু কিছু যেগুলো হাইলাইট, যেসব এরিয়াতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই কারণগুলো
বশত অনেক কিছু দেরি হচ্ছে। উনি একটা এক্সাম্পল দিলেন, 5 জনের মেম্বার হইলে একজনের যদি সমস্যা হয় বাকিগুলো পিছিয়ে যাচ্ছে, বা এই যে রিলেটেড বার্থ সার্টিফিকেটের কথা আসছে, ম্যারেজ সার্টিফিকেটের কথা আসছে, 2010 সালের আগে কি পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে আইন, তারপরে আপনার প্রসেসিং সব কিছুই চেঞ্জ হচ্ছে। সুতরাং আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ ভুল যেন না হয়, আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু অ্যাট্রিবিউট করতে হবে, অ্যাটেনশন দিয়ে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে, এবং আপনাকে যাতে কনসোলিডেটে কোনো ঝামেলা না হয় সেই জন্যই আপনাকে এগুলা টোটালি ভালোভাবে রিচেক করে আপনাকে সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা এটাও জানি, মজুমদার সাহেব আমার সঙ্গে একমত হবেন, যে আমরা যখন অনলাইনে আপলোড করি তখনও দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যায় 5 পেজ আপলোড করতে হবে, 3 পেজ আপলোড হয়েছে, 2 পেজ হয় নাই, বাট মেবি উনি মনে করছেন এটা আপলোড হয়ে গেছে, আসলে কিন্তু হয় নাই। তো সেই দিকে ওর টেকনিক্যাল কিছু কারণ আছে যেগুলা, এই জন্যই একজন যদি ভালো, আপনারা যখনই ফাইলগুলো প্রসেসিং করেন এখান থেকে নিউ ইয়র্ক থেকে যদি করেন, তাহলে একজন দক্ষ অ্যাটর্নি, যা ক্রেডিবল অ্যাটর্নির কাছে যাওয়া উচিত আমি মনে করি। সেইখানে গেলে আপনার এই সমস্যাগুলোর থেকে অনেক দূর থাকবেন, এবং তারা পুঙ্খানুপুঙ্খরূপে চেক করে, থরো চেক আপ করে এইগুলা ওনারা আপলোড করে থাকে বা আপনাদেরকে সহায়তা করে থাকেন। যেমন মজুমদার ভাই একজন আছেন, ওনার কাছেও আপনারা যেতে পারেন, উনিও আপনাদেরকে হেল্প করতে পারেন। এছাড়াও আপনার পছন্দের যদি কোনো উকিল থাকে, লয়ার থাকে, আপনারা যেতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। ইট কুড বি ইন নিউ ইয়র্ক, সেটা অন্যান্য এনি স্টেট থেকে আপনারা করতে পারেন, কোনো ঝামেলা নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।